নমস্কার, আজকের এই বিশেষ এবং অত্যন্ত ইন ডেপথ এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভারতীয় রাজনীতির একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভারতের রাজনীতিতে কি সত্যি বামপন্থার অবসান ঘটতে চলেছে? কেরালায় বামফ্রন্টের শেষ দুর্গের সম্ভাব্য পতন আর আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের আসল ইম্প্যাক্ট ঠিক কতটা, আজ আমরা সেটা নিয়ে একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব। এমনভাবে খুঁটিনাটি সমস্ত তথ্য দিয়ে পুরো বিষয়টা আজ আমরা বুঝব, যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক কারোরই আর অন্য কোনো সোর্স থেকে এই চ্যাপ্টারটা পড়ার দরকার না পড়ে। তো চলুন শুরু করা যাক। আজকের এই ডিটেলড আলোচনায় মূলত যে বিষয়গুলোর উপর আমরা ফোকাস করব সেগুলো হলো কেরালার এই শেষ দুর্গের পতন, বামপন্থী ও ডানপন্থী মতাদর্শের আসল ফান্ডা, ভারতে বামপন্থার ঐতিহাসিক উত্থান, তাদের করা কিছু ঐতিহাসিক ভুল, বাংলা ও ত্রিপুরায় তাদের অবসান এবং সবশেষে তাদের জাতীয় দলের মর্যাদা কি সত্যি বিপন্ন। ব্যাস, এই পয়েন্টগুলো নিয়ে এগোবে আজকের আলোচনা। তো শুরুতেই আসা যাক শেষ দুর্গের পতন বা ফল অফ দ্য লাস্ট ব্যাস্টনের প্রসঙ্গে। কেরালায় পিনারাই বিজয়ন সরকারের ক্ষমতা হারানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু ভারতীয় রাজনীতিতে কোনো সাধারণ ঘটনা নয়। 2026 সালের দিকে যদি আমরা তাকাই, কেরালায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের এই সম্ভাব্য পরাজয় শুধুমাত্র একটা রাজ্যের ইলেকটোরাল লস নয়। কেরালা, যেটা একটা সময় বামপন্থীদের সবচেয়ে বড় গর্বের জায়গা ছিল, সেটা তাদের হাত থেকে ফুসকে যাওয়া মানে কিন্তু গোটা ভারতে একটা আস্ত রাজনৈতিক যুগেরই সম্ভাব্য অবসান। আর ঠিক এই কারণেই এই শিফটটাকে আরও গভীরভাবে বোঝা দরকার। এই এত বড় একটা পরিবর্তনের পেছনের কারণগুলো বুঝতে গেলে সবার আগে আমাদের একটু বেসিক্সে ফিরে যেতে হবে। মানে এই বামপন্থী আর ডানপন্থী মতাদর্শের উৎপত্তিটা আসলে কোথায়? সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই লেফট উইং বা রাইট উইং শব্দগুলো কিন্তু আজকের নয়। এদের উৎপত্তি হয়েছিল সেই 1789 সালের বিখ্যাত ফরাসি বিপ্লব থেকে। ভাবা যায়, সেই সময় ফ্রান্সের অ্যাসেম্বলিতে বসার জায়গার উপর ভিত্তি করে এই দুটো সম্পূর্ণ আলাদা চিন্তাধারার জন্ম হয়। যারা মূলত রাজার সাপোর্টার ছিলেন, তারা রাজার ডান দিকে বসতেন, এরাই হলেন ডানপন্থী। এরা ট্র্যাডিশন, প্রাইভেট সেক্টর এবং সমাজের ধীরে সুস্থে পরিবর্তনের পক্ষে ছিলেন। অন্যদিকে যারা রাজার বাঁ দিকে বসতেন, তারাই হলেন বামপন্থী, যারা ইমিডিয়েট রেভলিউশন, সমাজে সবার সমান অধিকার আর স্টেট কন্ট্রোলের দাবি তুলেছিলেন। একদম সিম্পল। এবার এখানে একটা অত্যন্ত ক্রুশিয়াল পয়েন্ট আমাদের বুঝতে হবে। মার্ক্সবাদের এই যে কোর কনসেপ্ট, মানে শ্রেণী সংগ্রাম বা ধনী বনাম গরিবের লড়াই, এটা কিন্তু বেসিক্যালি একটা ইউরোপীয় কনসেপ্ট, বলা যেতে পারে একটা ইম্পোর্টেড আইডিওলজি। যখন এই মতাদর্শটা ভারতে এলো, তখন কিন্তু সেটা ভারতের নিজস্ব হিস্টোরিক্যাল বা সামাজিক কাঠামোর সঙ্গে পুরোপুরি ফিট করতে পারেনি। কেন? কারণ ভারতের মূল সংগ্রামটা তখন ঠিক ফ্যাক্টরি মালিক আর শ্রমিকের চেয়েও অনেক বেশি ছিল জমিদার বনাম কৃষকের মধ্যে। মুন্সী প্রেমচন্দের মতো লেখকদের গল্প উপন্যাসেও আমরা দেখেছি যে জমিদার আর কৃষকের সম্পর্কটা শোষণমূলক ঠিকই, কিন্তু সেটা ঠিক ইউরোপের মতো ওই এক্সট্রিম ক্লাস স্ট্রাগলের রূপ নেয়নি। তো এই কনটেক্সটটা মাথায় রেখে এবার আমরা দেখব ভারতে বামপন্থার ঐতিহাসিক উত্থান ঠিক কিভাবে হলো। কিভাবে একটা বিদেশি মতাদর্শ ভারতে এসে সাধারণ মানুষের মনে এতটা গভীরভাবে জায়গা করে নিল, তার টাইমলাইনটা সত্যিই রোমাঞ্চকর। 1917 সালের রুশ বিপ্লবের দারুণ সাফল্যে ইন্সপায়ার্ড হয়ে ভারতের অনেক স্বাধীনতা সংগ্রামী এই আইডিওলজির দিকে ঝুঁকেছিলেন। এরপর 1920 সালে তাশখন্দে এমএন রায়ের হাত ধরে এর বীজ বোনা হয়, আর ভারতে এর ফর্মাল স্টার্ট হয় 1925 সালের কানপুর সম্মেলনের মাধ্যমে। তবে গ্লোবালি সবচেয়ে ঐতিহাসিক মাইলস্টোনটা আসে 1987 সালে। এই বছর কেরালার সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের প্রথম কমিউনিস্ট সরকারকে ক্ষমতায় বসায়। এরপর অবশ্য 1964 সালে মতবিরোধের কারণে পার্টিটা ভেঙে সিপিআই এবং সিপিআইএম এই দুটো আলাদা ভাগে ভাগ হয়ে যায়। উত্থান তো হল, কিন্তু এরপরই আসে ঐতিহাসিক ভুল আর আত্মঘাতী সিদ্ধান্তের অধ্যায়। ফুটবলে যেমন সেলফ গোল বলে একটা খুব পপুলার টার্ম আছে না, ঠিক তেমনই পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করেন বামপন্থী লিডারশিপের নিজেদের নেওয়া বেশ কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্তই আজকে তাদের এই অবস্থার জন্য দায়ী। ইতিহাস ঘাটলে এমন দুটো বড় সেলফ গোল চোখে পড়ে। প্রথমটা হয়েছিল 1996 সালে, যখন স্বয়ং জ্যোতি বসুকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার অফার দেওয়া হয়েছিল, কিন্তু দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে সেটা রিজেক্ট করা হয়। জ্যোতি বসু সেদিন প্রধানমন্ত্রী হলে হয়তো সারা দেশেই বামপন্থার একটা আলাদা বিস্তার ঘটতে পারত। আর দ্বিতীয় বড় ভুলটা হয় 2008 সালে, নিউক্লিয়ার ডিলের ইস্যুতে মনমোহন সিং সরকার থেকে সাপোর্ট তুলে নেওয়া। এর ফলে তারা মিডল ক্লাস এবং জাতীয় রাজনীতির মূল স্রোত থেকে অনেকটাই ছিটকে পড়েছিল। এবার আমরা ফোকাস করব রিজিওনাল পতনের দিকে, অর্থাৎ বাংলা ও ত্রিপুরায় বামপন্থার অবসান। এই দুটো রাজ্য কিন্তু কয়েক দশক ধরে বামপন্থীদের একদম অজেয় দুর্গ ছিল, কিন্তু সেই দুর্গ কিভাবে হুড়মুড় করে ভেঙে পড়ল তার কন্ট্রাস্টটা দেখাটা খুব শিক্ষণীয়। পশ্চিমবঙ্গে তাদের টানা 34 বছরের রাজত্ব শেষ হয় 2011 সালে।
বামপন্থীদের যে একটা স্ট্রং কৃষক দরদি ইমেজ ছিল সেটা সিঙ্গুর আর নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিতর্কের ধাক্কায় মারাত্মকভাবে ড্যামেজ হয়ে যায়। অন্যদিকে ত্রিপুরায় মানিক সরকারের দীর্ঘ আর অত্যন্ত সাদামাটা জীবনযাপনের উপর ভিত্তি করে চলা শাসনকাল শেষ হয় 2018 সালে। সেখানে বিরোধী পক্ষের একটা খুব পাওয়ারফুল চলো-পাল্টাই ক্যাম্পেইন পুরো গেম চেঞ্জ করে দেয়। আর এই দুই রাজ্যের পতনই প্রমাণ করে দেয় যে তাদের মূল রাজনৈতিক ভিত্তা কতটা নড়বড়ে হয়ে গিয়েছিল। আর এখান থেকেই উঠে আসে বর্তমানের সবচেয়ে টেকনিক্যাল প্রশ্ন, জাতীয় দলের মর্যাদা কি বিপন্ন? ইলেকশন কমিশনের নিয়মে তো আর ইমোশন চলে না। সেখানে জাতীয় দল হিসেবে টিকে থাকতে গেলে কিছু অত্যন্ত কড়া ম্যাথমেটিক্যাল শর্ত মানতে হয়। আর এই হিসাবটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে যে সিপিআইএম এখন ঠিক কতটা কঠিন চ্যালেঞ্জের মুখে। প্রথমত, অন্তত 4টে রাজ্যে স্টেট পার্টি স্ট্যাটাস থাকতে হবে, কিন্তু সিপিআইএম এখন মূলত কেরালা, ত্রিপুরা আর তামিলনাড়ুতেই আটকে আছে। দ্বিতীয়ত, 4টে রাজ্যে অন্তত 6% ভোট আর 4টে লোকসভা আসন পেতে হবে, যেটা ধারে কাছেও তারা নেই। অথবা 3টে রাজ্য মিলিয়ে লোকসভার 2% মানে 11টা আসন পেতে হবে। প্র্যাকটিক্যাল রিয়ালিটি বলছে তাদের বর্তমান যা নাম্বারস, তাতে এই শর্তগুলো পূরণ করা তাদের জন্য এখন কার্যত অসম্ভব। বর্তমানে ভারতে অফিসিয়ালি 6টি জাতীয় দল রয়েছে: ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি বা বিএসপি, সিপিআইএম এবং ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি। আমরা যদি একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করি, তাহলে এটা পরিষ্কার যে নির্বাচন কমিশন যদি খুব শীঘ্রই তাদের পারফরম্যান্স কঠোরভাবে রিভিউ করে, তবে এই ন্যাশনাল লিস্ট থেকে সিপিআইএম এর নামটা বাদ পড়ার সম্ভাবনা প্রবল। তো এই গোটা ব্যাপারটা অ্যানালাইজ করার পর একটা অত্যন্ত চিন্তার প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটি প্রধান বিরোধী শক্তির এমন পতনের ফলে ভারতীয় গণতন্ত্রের ওপর ঠিক কী ইম্প্যাক্ট পড়বে? যে কোনো সুস্থ গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী পক্ষের থাকাটা ঠিক কতটা ক্রুশিয়াল, সেটা আমাদের সবারই গভীরভাবে ভাবা দরকার। আজকের এই কম্প্রিহেন্সিভ আর শিক্ষামূলক এক্সপ্লেনারটি এত সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করার সুযোগ করে দেওয়ার জন্য শিবারেতি এডুকেশন এবং শুভদীপ সিনহা স্যারকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি আজকের এই সেশনটা সবার অনেক কনসেপ্ট ক্লিয়ার করেছে আর পুরো বিষয়টাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে সাহায্য করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।